এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাহ। মিয়ানমারের রাখাইন রাজ্যের সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সংঘাত চরমে। এই সংঘাতকে কেন্দ্র করে কয়েকদিন পরপরই উত্তপ্ত হয়ে ওঠে মিয়ানমার সীমান্ত। ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সংঘাতে জড়ানো আরসার দুই সদস্য জানান, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আরাকান আর্মির বিরুদ্ধে এই অবস্থান তাদের। যতদিন না রাখাইন রাজ্যে নিজেদের নিরাপদ অবস্থান তৈরি করতে পারবেন, ততদিন আরাকান আর্মির বিরুদ্ধে এই লড়াই চলবে বলেও জানান তারা। আবদেল ও তাহের ছদ্মনাম। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে এ দুজন দেশান্তরী হন ২০১৭ সালে। ঠাঁই নেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। একসময় জড়িয়ে পড়েন সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার কর্মকাণ্ডে। পরে নিজেদের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে আরসার চলমান সংঘাতে অংশ নেন তারা। ডিবিসি নিউজকে জানান নেপথ্যের কথা। মা বোন ধরে হন্দিলা জুলুমকল গজদিহীন আর নিজে সুখে দিকি আর যাচ্ছে ইন্দিলা আমনের সামনে আর মা বোন ধরে বেশা বেশি রেফকল করছে হয়বল্লা সীমা নাই। দেশটিতে আমাদের কোনো নিরাপত্তা কিংবা অধিকার নেই। আমাদের মা বোনদের তারা নির্যাতন ধর্ষণ করেছে, ছেলেদের ধরে নিয়ে মেরে ফেলছে। থাকতে গেলে দিনে ৩,০০০ করে চাঁদা দিতে হয়। এসব কারণে বিতাড়িত হয়ে আমরা বাংলাদেশে আসি। এসে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার আরসার সাথে যুক্ত হই এবং আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছি। আরাকান আর্মি আরএসা বলি হয়ে আছে জিবা আছেন ময়দান আমার হাজঘরের জিবা মগবাগিল রে, তাই মগবাগিলে জিবা হাজঘরে সিবা আছে নহন আর বেশি জবরদস্ত চলে আলহামদুলিল্লাহ। আর দেশ হইবে আর দেশ হইয়ার নাম দেখতে নদী। আপনি ভাবতেও পারবেন না দেশটিতে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে রোহিঙ্গাদের। অথচ আমার দেশটি আমার বাপদাদা থেকে শুরু করে পূর্বপুরুষদের জন্মস্থান। সেই জন্মস্থান থেকে আমরা বিতাড়িত, আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাই আরসাতে যোগ দিয়ে নিজেদের অধিকার রক্ষায় আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ইবা আর এই কমর সকলা বলি রোহিঙ্গা জাতির সকলা বলি পুরা দুনিয়ার মন তুতিয়েই। সংঘাতের প্রেক্ষাপট অসম হলেও নিজেদের ফেলে আসা চিরচেনা আবাসভূমি ফেরত পাওয়ার জন্য মরণপণ লড়তে চান তারা। অরাকান ঠেরার মধ্যে এরা আর তো মারা হরে গেলে আর 2 সপ্তাহ 1 মাস আগে তুই তৈরি হলে কোনো জায়গায় অপারেশন থাকলে তার 7 দিন আগে থেকেই আমাদের ডাক আসে। তারপর 3 দিন ধরে নানা ছদ্মবেশে নিজেদের অপারেশন ক্যাম্পে যোগদান করি। এরপর যে জায়গায় হামলা করব সে জায়গাটি রেকি করি। তারপর নির্দিষ্ট দিনে চোরাগুপ্তা হামলা চালাই আমরা। এভাবেই আমাদের মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজেদের স্বাধীন ভূমির জন্য লড়ে যাচ্ছি। নিয়ালাগালা ঘরের সঙ্গে মত তারা মারি ইয়ার পরে যায় হিতারা যদি আড়ালে ফুঁজি মারতে হয় দিতে গেলে আর তারালে ফুঁজি মারি 100% তো 100% আরা যুদ্ধ করিয়া ফাইন দেন আর দিলাম মারা আজতা মান না আছে। আমরা শতভাগ আশাবাদী, নিজেদের ফেলে আসা আবাসভূমি আমরা স্বাধীন করবই। এই যুদ্ধ আমাদের সার্বভৌমত্বের লড়াই, অধিকারের লড়াই। আমরা শুরু করেছি, যদি নাও পারি, যদি এই যুদ্ধে মারাও যাই, আমাদের পরবর্তী প্রজন্ম এ লড়াই চালিয়ে যাবে। আর আমরা আশায় আছি। চলতি বছরের 17 মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে। কিন্তু এরপরও থেমে নেই সংগঠনটির তৎপরতা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংগঠনটির এমন সশস্ত্র অবস্থান ঝুঁকিতে ফেলেছে দুই দেশের সীমান্তবর্তী নাগরিকদের। ডিবিসি নিউজ ডেস্ক। শুধু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। এজন্য পেশাজীবী এবং আমলাদের অংশগ্রহণ প্রয়োজন। সমাজ গবেষণা কেন্দ্রের অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার নিয়ে ডক্টর ইউনূসের সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই। এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরেই সমন্বয় করতে পারেননি। এ সময় সংস্কার কেবল কাগজে কলমে হয় না বলেও মন্তব্য করেন আলোচকরা। বলেন, সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে। অর্থনৈতিক সংস্কার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে সমাজ গবেষণা কেন্দ্র। এতে অংশ নেন অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা। তারা বলেন, সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা পুরোপুরি কাজে লাগায়নি, বরং সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে। রিফর্মের বদলে অ্যাকচুয়ালি উই আর বেসিক্যালি muddling along. By the end of the 2024, it became very clear to the forces of status quo
দ্যাট এই পলিটিক্যাল উইন্ডো যেটা ওপেন হলো ওটা কিন্তু অ্যাক্ট হচ্ছে না, দি অ্যাক্টার্সরা যেভাবে গঠিত হওয়া দরকার সেই প্রসেসটা অ্যাকচুয়ালি আগাচ্ছে না। এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সুবহান। বলেন, সরকার সংস্কারের জন্য 10টা কমিটি গঠন করেছে, কিন্তু 6 মাস পেরোলেও 158টা সংস্কার প্রস্তাবের কোনোটিই আলোর মুখ দেখেনি। সংস্কার নিয়ে ডক্টর ইউনূস সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই, এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরেই সমন্বয় করতেই পারেনি। তাহলে 100টি রাজনৈতিক দলের মধ্যে কিভাবে সমন্বয় করবে? তিনি বলেন, সংস্কার শুধু রাজনৈতিক দলের মধ্যে মতৈক্যের বিষয় নয়, পেশাজীবী এবং আমলারাও গুরুত্বপূর্ণ অংশ। যাদের হাত দিয়ে সংস্কার বাস্তবায়ন হবে, তাদের বাদ দিয়ে সংস্কার আলোর মুখ দেখবে না। Any reform proposal is not merely contingent on agreement amongst political parties. ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক, বাণিজ্য উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এদিকে ৭১ ইস্যু সমাধানের বিষয়ে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীকে তাগিদ দিয়েছে এনসিপি। তবে বৈঠক শেষে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিএনপি নেতারা। শনিবার বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে 3টি রাজনৈতিক দলের বৈঠকের আয়োজন করে ঢাকার পাকিস্তান দূতাবাস। এ সময় ইসহাক দারের সাথে বৈঠকে অংশ নেন এনসিপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নেতারা জানান, ৭১ ইস্যুতে দুই দেশের শীতল সম্পর্কের সমাধান কিভাবে করা যায় তা পাকিস্তানকে বলেছে এনসিপি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, দক্ষিণ এশিয়াকে সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে, ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এরপর পাকিস্তানের সফররত মন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন জামাতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির নেতারা জানান, আঞ্চলিক বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার, এবং সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। পরে সন্ধ্যা 6টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাকিস্তান দূতাবাসে আসেন 6 সদস্যের বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে 7:15টার দিকে বেরিয়ে গেলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপির কোনো নেতা। এদিকে রোববার সকালে ইসহাক দারের সাথে বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করবেন ইসহাক দার। এর আগে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, আর তাতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষকে ধরপাকড় ও তাদের বাংলাদেশে পুশব্যাক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে কথা বলেন তিনি। সল্টলেকে নোবেলজয়ী অর্থনীতিবিদের এক গবেষণা কেন্দ্রে আলোচনা সভায় ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি বিরূপ আচরণ নিয়ে মন্তব্য তুলে ধরেন অমর্ত্য সেন। বলেন, পশ্চিমবঙ্গে বাংলাভাষী কিছু ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে অভিযোগ করেন তিনি। তবে এতে তার কোনো আপত্তি নেই বলেও জানান। এছাড়াও কথা বলেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে। বলেন, SIR এর নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না, এ বিষয়ে কোনো আলোচনা চলতে পারে না। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।